আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। ব্যানার এবং হেডলাইনে আমি দিয়েছি যে পল কাপুর এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার বৈঠক বা ফোন আলাপ হয়েছে কিনা একটা প্রশ্নবোধক চিহ্ন রেখেছি। তো আপনারা জানেন যে গত দুদিন যাবৎ মিস্টার কাপুর উনি বাংলাদেশে আছেন। তো কাপড় বলতে আমরা বাংলাদেশে একটা জিনিস যে আগে দিতাম, কাপড়ে চোপড়ে দেওয়া হতো, বাংলাদেশে এখনো পাওয়া যায় না কর্পূর। একরকম গন্ধ, পোকামাকড় থাকে না। এবারটা ওই রকমই একটা জিনিস। কাপুর, কাপুর না কর্পূর আল্লাহ জানে। তো পল কাপুর সাহেব আসলেন, আইসা বিএনপির মন্ত্রীদের সাথে বসলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসলেন, এরপরে জামাত নেতাদের সাথে বসলেন। কিন্তু দুর্ভাগ্যজনক একটা ঘটনা কি জানেন? সবাই বলেছিল যে এই যে আমাদের ন্যাশনাল কন্ডম পার্টি যেটা আছে সেটার সাথে বসবেন, কিন্তু সেটার সাথে শেষ মুহূর্তে যে এম্বাসি বাতিল করে দিল। তো আসলে এটা হয় যে এটা পৃথিবীর কোনো দেশে এরকম একটা হাই প্রোফাইল মিটিং যখন হয় হাই প্রোফাইল কারোর সাথে, আর সেটা যদি একদম শেষ মুহূর্তে বাতিল করে দেয়, তার মানে কিন্তু যার সাথে মিটিং হচ্ছিল তাকে কিন্তু ইঙ্গিত দিয়ে দেওয়া যে আপনারা আর আমার দরকার নাই, আপনি আমার জুতা চাটেন। তো এনসিপির অবস্থা এরকম, আর বাতিল করে দিল। আবার এটা দ্বিতীয় একটা কারণও হইতে পারে, সেটা হচ্ছে যে হয়তো ওরা চিন্তা করছে, কারণ আইসা পল কাপুর তো শেয়ানা মাল, তো ও আইসা হয়তো চিন্তা করছে যে এই পোকামাকড়, ওই যে বলছেন যে কর্পূর, এই পোকামাকড়ের সাথে কথা কয়ে কি লাভ, এটা তো জামাতের বাচ্চা, এর সাথে কথা কয়ে লাভ নেই, ওর আব্বার সাথে কথা কইছে, ওর লগে কি কথা কমো। এটাও হইতে পারে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী সাহেব যে কথা বইলা বসলেন, খলিল ভাই আর কি, খলিল ভাই তো সরাসরি বললেন, এটা আপনারা সবাই জানেন যে চুক্তি বিএনপি এবং জামাত দুই দলই রাজি ছিল, ওদের সাথে কথা বলেই হয়েছে। এখন যদিও বা বিএনপি আমতা আমতা করতে, জামাত করতেছে যেটা যেটা মানা যায় সেটা সেটা মানবো, যেগুলো মানা যায় না সেগুলো মানবো না। এগুলো হচ্ছে কথার কথা ভাই। সিগনেচার আগে করে দিয়ে সব আগে করে দিয়েছেন। ওনারা ভেবেছিলেন কি জানেন, যে আমরা এটা কেউ জানবে না, নন ডিসক্লোজার, এইটা কেউ জানবে না, এই চুক্তিতে কে রাজি হয়েছে কে রাজি হয় না কেউ জানবে না পৃথিবীর। মানে জামাতের চরিত্র তো জানেন, ওই যে ভারতীয় লোকজনের সাথে কথা বলছে, দেন দরবার করছে 6 মাস, এটারে বাইদারিকা, পরে যখন প্রকাশ পেয়ে গেছে এইবার হাই হতাশ শুরু হয়েছে, চিল্লাচিল্লি যে না, আমাদের নাইবে আমির মুসলমানি করতে যায় আগা কাইটা গেছিলেন, অসুস্থ হয়ে পড়ছিলেন, সেখানে দেখা করতে আসছে, এরকম কথা হচ্ছে না। সেই এরা চিন্তাও করে না যে এটা প্রকাশ পাওয়া যাবে যে দুজন রাজি ছিলেন। এখন প্রকাশ পাওয়া যাওয়ার পরে এখন কি করবেন, কাটাই যেতে হবে। আর আমরা বাঙালি যারা আছি তারা তো অবুঝ জাত, আমরা গোল্ড ফিশ, আমরা মনে রাখি না সব কিছু। সেই হিসাবে এখন চিন্তা করলো যে আমরা, ওরা বললো যে আমরা এগুলা যেগুলো মানার এগুলো মানবো, যেগুলো মানার না সেগুলো মানবো না, ছুঁড়ে ফেলে দিব। ওই যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ওইরকম আর কি। কিন্তু আব্বাজানরা আগেই যে চুক্তি, আগেই যে সব নাকখত দাসখত সব দিয়েছেন, সেটা ওনারা এখন অস্বীকার করছেন। তো এর ভিতরে আবার আওয়ামী লীগের একটা প্রতিনিধি দলের সাথে ভার্চুয়ালি বৈঠক হয়েছে বলি, এটা আওয়ামী লীগের পেজও আছে, এটা নোটিশ বোর্ড, আবার এই আমেরিকান এম্বাসির একটা সাইডেও আছে। এটা যদিও পেপার পত্রিকা হয়তো প্রকাশ হয় নাই বা হবে না বা হচ্ছে, সেটা সবাই পরের কথা। পেপার পত্রিকা অত বেশি পড়ি না। এই তো পল কাপুর এইখানে আসার আগে কিন্তু আবার ইন্ডিয়াতে গিয়েছিলেন। ইন্ডিয়াতে যে আসলে আমরা এম্বাসি, উনি আমেরিকান এম্বাসিতে একটা ছবি ছিলেন এবং ওনার সাথে 8-10 জন থিঙ্ক ট্যাঙ্কের সাথে কথা বলেছিলেন। ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক বা দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক, দিল্লির খুব হাই প্রোফাইল কোনো মিনিস্টার, অজিত দোভাল বা আপনার নরেন্দ্র মোদী টাইপের কারোর সাথে কথা হয়েছে বলে, বা বিজেপির কোনো হাই প্রোফাইল নেতার সাথে কথা হয়েছে বলে এটা আমরা জানতে পারিনি। কারণ এটা দিল্লিও কিছু বলেনি, এম্বাসিও কিছু বলেনি। এখন ভাই এটা হইতেও পারে, কে জানে। তো এর ভিতরে একটা গুঞ্জন আছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সাথে, মানে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আসলে কথা হয়েছে কিনা। দেখ, কথা হতেও পারে আবার না হতেও পারে, সবকিছু নির্ভর করছে নেত্রী কি বলেন, আমেরিকার এম্বাসি কি বলেন। তার কারণ হচ্ছে যে
জিও পলিটিক্সে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এটাতে এমন একটা জিনিস, কে কখন কার সাথে কোথায় কথা বলবে কেউই জানে না, যতক্ষণ না আপনি না জানান, মানে যারা কথা বলেছে তারা না জানান। কারণ এমনও হতে পারে যে হয়তো আমাদের নেত্রীর সাথে ওনার বাসভবনে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন, যুক্তি পরামর্শ তর্ক করতেও পারেন, আবার নাও করতে পারেন, আবার হয়তো ফোন আলাপও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আমরা কেউ জানি না। আপনি, আমি, আমরা জানি না। এটা একমাত্র জানেন হয়তো নেত্রী জানেন, পল কাপুর জানেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের লোকজন জানেন, এরা জানেন, এরা ছাড়া আর কেউই জানেন না আসলে কথা হয়েছে কি হয় নাই। তো কারণ হচ্ছে যে এখন আপনারা তো বলতে পারেন যে ভাই তাইলে কথা হয়েছে কি হয় না এটা কেউ জানে না, তাইলে আপনি লিখলেন কেন? হ্যাঁ, আমি এই জন্য আমি প্রশ্নবোধক দিয়েছি। ওই যে দেখেন, এটা জানবো কিভাবে? জাস্ট একটু আপনার 3-4-5 দিন আগের একটু কথা, বাংলাদেশ ঘুরে যান। খলিল সাহেব যদি না বলতেন যে বিএনপি এবং জামাতের সম্মতিতেই 9 তারিখের চুক্তি হয়েছে, তাহলে আপনি, আমি, আমাদের কারো পক্ষে জানা সম্ভব হইতো যে চুক্তি হয়েছিল, এরা দুই গ্রুপ জানতো? বা এর আগে যে চুক্তিগুলো হয়েছে নন ডিসক্লোজাল, ওগুলো যদি আজকে যদি প্রকাশ তো পায় না, এখনো কি কি ওখানে আইন আছে, ল আছে, এগুলো তো আমরা জানি না। কারণ এটা প্রকাশই হয় না, আমরা জানবো কিভাবে? এইটা প্রকাশ হয়ে গেছে, আমরা জানছি। তার কারণ হচ্ছে যে এখানে আরো 2টা চুক্তি হওয়ার কথা, স্ট্র্যাটেজিক আরো 2টা চুক্তি, সামরিক চুক্তি হওয়ার কথা, যে 2টা চুক্তি আমাদের নেত্রীর সাথে করার চিন্তা করেছিল বা প্রচুর প্রেশার ছিল, হয় নাই। তবে এইখানে পল কাপুর একটা কথা দুই দলকেই বুঝাই দিয়ে গেছে, মানে আপনার জামাত এবং বিএনপিকে, যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগে দিতে হবে বা ব্যবস্থা করতে হবে। আর সেটা কিভাবে ব্যবস্থা করবে বা কিভাবে আসবে, সেটা এই দলগুলোরই বলতে হবে, এই বিএনপি বা জামাতকেই বলতে হবে কিভাবে। তার কারণ হচ্ছে যে এই দুটা দলই তো রাজি ছিল যে আওয়ামী লীগকে ব্যান করে দেবে। কারণ আওয়ামী লীগ যদি থাকতো মাঠে, তাহলে তো নির্বাচন করে আসাটা খুবই কষ্টকর হতো। তো এই কষ্টকরটা যাতে না হয়, সেই জন্য ব্যান করা হয়েছে। আর এখন বাকি যেসব মামলা, মিথ্যা মামলা বা ওই মামলা সেই মামলা, এগুলো হয়তো এখন কিছু কিছু মামলা উঠবে, একদম যে না উঠবে তা না, কিছু কিছু মামলা হয়তো 2-4টা, মানে এটা হচ্ছে যে লাখে 2টা বা 3টা মামলা উঠতে পারে, এই অবস্থা। আপনার শতে নিয়েন না, এটা লাখে 2-একটা হতে উঠতে পারে, 2-একটা হতে নেগোসিয়েট হতে পারে, এইটা কিন্তু পুরোপুরি না। তবে নেত্রী আসলে সেটার সিস্টেম আলাদা হবে। একটা যুগ সন্ধিক্ষণে এখন বাংলাদেশ। শান্তি নাকি সংঘর্ষ, স্থিতিশীলতা নাকি অস্থিতিশীলতা, দমন পীড়ন নাকি নাগরিক অধিকারের চর্চা, এমন একটি প্রশ্নের মুখোমুখি এবং ক্রান্তিকালে বাংলাদেশ দাঁড়িয়ে। এই সিদ্ধান্ত নিতে হবে বর্তমান ক্ষমতাসীন বিএনপিকে। তারা কি ইউনূসের দুর্নীতি, স্বজনপ্রীতি, সামাজিক সংস্কৃতি ধ্বংস করা, বিদেশ নীতি ধ্বংস করা, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হওয়া সহ যত ভয়াবহ অপরাধ এবং যে ধারা সূচিত করে গেছে সেটাকে অব্যাহত রাখবে, নাকি দেশের মানুষের প্রত্যাশা পূরণে, শান্তির অন্বেষণে, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, মবক্রেসি বন্ধ করতে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেবে? এই সিদ্ধান্ত এখন বিএনপিকে নিতে হবে। সময় কিন্তু খুব বেশি নেই। সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। ইউনূসের যে ভয়ঙ্কর নির্যাতন, জুলুম, অত্যাচার, নিপীড়নের সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাংবিধানিক স্ট্রাকচার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, 28 লক্ষ হাজার কোটি টাকা ঋণ করে রেখে গেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে গেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানুষ কিন্তু প্রত্যাশা করছে একপাক্ষিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপির কাছ থেকে ভালো কিছু। কিন্তু কোনো কিছু এখনো দৃশ্যমান না। এখনো ওই ইউনূসের কৃতকর্মের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এখন মিথ্যা মামলায় গ্রেপ্তার, সামাজিক সংস্কৃতি ধ্বংস করে মবক্রেসি, লুটপাট, চাঁদাবাজি,
দুর্নীতি, সাংবিধানিক অধিকার খর্ব করা সহ রাজনৈতিক অধিকার ভুলুণ্ঠিত করার যে প্রক্রিয়া তা অব্যাহত রয়েছে। বিএনপি ক্ষমতায় বিতর্কিত নির্বাচনের মাধ্যমে এলেও অনেকের একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছিল যে একটি স্থিতিশীল পরিস্থিতি আসবে। সে পরিস্থিতি এখনো আসেনি, বরং মনে হচ্ছে যেন ইউনূস জামানার এক্সটেনশন, তার ধারাবাহিকতায়। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন নোয়াখালী, চট্টগ্রাম, ফরিদগঞ্জ, যশোরের বাঘারপাড়া, খুলনা, পিরোজপুর, ফরিদপুর, গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে একটা বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। 10 জন 5 জনের ঝটিকা মিছিল নয়, শত শত নয়, হাজার হাজার মানুষ বেরিয়ে আসছে। কে রুধিবে তাদের এই অগ্নি স্ফুলিঙ্গের মতো প্রকাশিত ক্ষোভ? নোয়াখালীতে ভয়াবহ অত্যাচার শুরু হয়েছে। মানুষের নাগরিক এবং সাংবিধানিক অধিকারকে যখন গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়, তখন কিন্তু আগ্নেয়গিরির ঘুমন্ত লাভা যেভাবে উদ্গীরণ হয়, কিছুতেই কিন্তু তা রোধ করা যায় না। বিএনপি যদি মনে করে অত্যাচার করে জগদ্দল পাথরের মতো চেপে বসে তারা টিকে যাবে, এটা ভুল। অতীত কিন্তু তা বলে না। সিদ্ধান্ত এখন বিএনপিকে নিতে হবে। তারা কি সংঘর্ষ নাকি শান্তি চায়, স্থিতিশীলতা নাকি অস্থিতিশীলতা চায়? তারা কি দেশের উন্নয়ন চায় নাকি সংঘাতের দিকে এগিয়ে যেতে পরিস্থিতি সৃষ্টি করবে? বল এখন বিএনপির কোর্টে। তারা যদি বিভ্রান্ত হয়ে রং অ্যাডভাইজে ইউনূসের স্টাইলে অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন করে টিকে থাকতে চায়, দ্রোহের আগুনে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে। আমি আহ্বান জানাবো, অনুরোধ করব, সংঘর্ষ নয়, শান্তির পরিবেশ সৃষ্টি করুন। অস্থিতিশীলতা নয়, স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ নেন। দেশের অর্থনীতি ভয়ঙ্কর পরিস্থিতিতে, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস, বিদেশের সঙ্গে সম্পর্ক নাই, সামাজিক যে সংস্কৃতি ছিল সেটা অভদ্র বেয়াদব তৈরি করার ভিতর থেকে সেটাকে ধ্বংস করা হয়েছে। বিচার বিভাগ, আইনের শাসন একেবারেই ধ্বংস হয়ে গেছে। সিদ্ধান্ত নিতে হবে, শান্তি সমৃদ্ধি চাইলে সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেন, রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন, দমন নিপীড়ন বন্ধ করুন, মিথ্যা মামলা গ্রেপ্তার বন্ধ করুন, কারাগারে থাকা নির্দোষ মানুষদের মুক্তি দিন, মানুষকে স্বস্তির প্রতিশ্রুতি শুধু নয়, স্বস্তিতে থাকার পরিবেশ সৃষ্টি করুন। অন্যথায় সব দায় দায়িত্ব আপনাদেরই বহন করতে হবে। সময় কিন্তু খুব বেশি নেই, ফুঁসে উঠেছে সারা বাংলাদেশ। এই দ্রোহের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কেউ নিরাপদ থাকবে না। আগুন লাগলে দেবালয় নিরাপদ থাকে না। সিদ্ধান্ত নিন, শান্তি নাকি সংঘর্ষ। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবার কোমর বেঁধে নেমেছেন দেশের রাষ্ট্রপতি হওয়ার চেষ্টায়। ইউনূসের এমন ইচ্ছে আর চেষ্টার কারণে বেশ বেকায়দায় পড়েছে তারেক রহমানের বিএনপি সরকার। একদিকে দেশে ও দেশের বাইরের কয়েকটি পক্ষ ইউনূসকে রাষ্ট্রপতি করার চেষ্টায় লবিস্ট হিসেবে গত 1.5 মাস ধরে কাজ করে যাচ্ছে। এই গ্রুপে বাংলাদেশে কাজ করা বিদেশি মিশনের সাবেক দূত ও সাংবাদিক সহ অনেকেই আছেন। সবশেষ ঈদের আগে বিদেশি একটি শক্তি সরকারের শীর্ষ মহলের সাথে এ নিয়ে বৈঠকও করেছে। এদিকে ইউনূস ইউরোপ সফরে যাওয়ার পর বিষয়টি জেনে যায় তার বিরোধী পক্ষ। দেশের ভেতরে থাকা বিরোধী পক্ষগুলো বিষয়টি জানার পর পাল্টা চাপ দেয় সরকারকে। আবার সরকারের মধ্যেও এ নিয়ে দুটি গ্রুপ থাকায় পরিস্থিতি বেশ জটিল রূপ নিয়েছে। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে বিষয়টি সরকারের শীর্ষ মহল থেকে বঙ্গভবন পর্যন্ত বেশ ওপেন সিক্রেট হয়ে গেছে। এমনকি এ নিয়ে একটি জাতীয় দৈনিকে
খবরও প্রকাশিত হতে যাচ্ছিল রাষ্ট্রপতির মন্তব্য সহ, কিন্তু একেবারে শেষ পর্যায়ে গিয়ে খবরটির প্রকাশনা স্থগিত হয়ে যায়। সরকারের একাধিক সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে হামে গণহারে শিশু মৃত্যুর ঘটনার জন্য নিজের ইমেজ ক্ষুণ্ণ হওয়ার পর ইউনূস ও তার বাহিনী রাষ্ট্রপতি হওয়ার মিশনে নেমেছেন, আর তাতে চাপ বাড়ছে তারেক রহমানের সরকারের উপর। বিষয়টি নিয়ে জল অনেক দূর গড়ানোর পর পরিস্থিতি সামাল দিতে ইউনূসের প্রচার বাহিনী নেমেছে। জাতিসংঘের মহাসচিব পদে অনানুষ্ঠানিকভাবে ইউনূসের নাম আলোচিত হচ্ছে এমন খবরের প্রচারণায়। প্রশ্ন হলো, ইউনূস যদি রাষ্ট্রপতি হওয়ার এই মিশনে সফল হন, তাহলে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি করবে? মোহাম্মদ ইউনূস 24 আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হওয়ার কয়েক মাসের মধ্যে তার কিছু অনুসারী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিশেষ করে দায়িত্ব নেওয়ার পর থেকে মব সন্ত্রাস দমন, প্রতিরক্ষা, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, বিদেশি কিছু ইস্যুতে মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্ব তৈরি হয়েছিল। প্রথমে 24 অক্টোবরে তার কিছু অনুসারী এ ধরনের প্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে তখন শোডাউনে নেমেছিল ইনকিলাব মঞ্চ। এরপর 24 ডিসেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে হটানোর পরিকল্পনাও করেছিলেন ইউনূস ও তার অনুসারীরা, কিন্তু তখন বিএনপি ও প্রতিরক্ষা বাহিনীর বিরোধিতার কারণে সে আশা ধূলিসাৎ হয়ে গেছিল। চলতি বছরের 20 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দৈনিক কালের কণ্ঠকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে সবিস্তারে বলেছিলেন কিভাবে তাকে হটানোর নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিলেন ইউনূস ও তার কিচেন ক্যাবিনেট। রাষ্ট্রপতি ওই সাক্ষাৎকারে বলেছিলেন, সে সময় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে যে কোনো মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা তৈরি হলেই তাকে অপসারণ করা হতে পারত, অথবা অন্তত মানসিকভাবে ভেঙে দিয়ে পদত্যাগে বাধ্য করার চেষ্টা হতো। তবে শেষ পর্যন্ত বিএনপি ও তাদের জোটের অবস্থানের কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়। রাষ্ট্রপতির ভাষায় সেটিই ছিল তাকে অপসারণের সবচেয়ে বড় মুখ। উদ্যোক্তারা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি করে ছাড়বে। সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা, নিয়মিত বৈঠক করা, সময় দিয়ে আলোচনা চালানো, সবকিছুই করা হয়েছিল পরিকল্পিতভাবে। এমনকি একটি জাতীয় দৈনিককে দিয়ে তখন শিরোনাম করানো হয়েছিল, রাষ্ট্রপতির যাওয়ার সব ক্ষেত্র প্রস্তুত। আর সেই শিরোনাম লিখে পাঠিয়েছিলেন ইউনূসের কিচেন ক্যাবিনেটের এক সদস্য। তারপরও কয়েকবার ইউনূসের বাহিনী একই চেষ্টা করেছিল। দ্বিতীয় উদ্যোগটি ছিল ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর। সেটি শুরু হয়েছিল 2025 সালের মে মাসের দিকে। হঠাৎ করেই তখন মাঠে নামানো হয় ইনকিলাব মঞ্চকে। গত বছর 24 মে ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যরা লোক ভাড়া করে শাহবাগে জাদুঘরের সামনে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালনের আয়োজন করে। কর্মসূচিটির আয়োজন করা হয়েছিল দেশের সর্বস্তরের জনগণ ব্যানারে। আয়োজকদের দাবি ছিল ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে। পরদিন ইউনূসের কিচেন ক্যাবিনেট জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ নামে আরেকটি ব্যানারে লোক নামায় প্রেস ক্লাবে। সেখানে মানিক মিয়া হলে আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মত বিনিময় সভার এক অদ্ভুত প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। প্রস্তাবটি ছিল, নির্বাচন ছাড়াই ইউনূসকে রাষ্ট্রপতি আর তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। এমন সব ব্যর্থ চেষ্টার মধ্যে গত বছরের 13 জুন লন্ডনে বসে মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আরেকটি বৈঠক হয়েছিল। বাংলাদেশ নিয়ে লেখালেখি করেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান এক পোস্টে লিখেছিলেন, তারেক রহমান এবং ইউনূসের মধ্যে আলোচনায় রাষ্ট্রপতির পদ প্রসঙ্গে উঠেছিল। নির্বাচনে জেতার পরপরই বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিষয়টি নিয়ে তখন সংবাদ মাধ্যমটি তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিয়েছিল। এনডিটিভির খবরে তখন বলা হয়েছিল, মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে সমঝোতার কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেছেন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। তারেক রহমান এমন সিদ্ধান্ত নেবেন যা দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে একটি ভালো অবস্থানে রাখবে। এরই মধ্যে ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগে নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করে গিয়েছিলেন। দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের মেয়াদের জন্য নিজেকে নিজে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেন। 13তম জাতীয় নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই গেজেটটি জারি করা হয়। নির্বাচনের 1 মাসের মধ্যে হামের প্রাদুর্ভাবে শত শত শিশুর মৃত্যু হলে পরিষ্কার হয়ে যায় ইউনূস ও তার স্বাস্থ্যমন্ত্রী নূরজাহান বেগমের অবহেলা আর অদক্ষতা।
বিএনপি প্রথম দিকে ইউনূসকে বাঁচানোর চেষ্টা করলেও আন্তর্জাতিক সংস্থাগুলো সরাসরি ইউনূসের সরকারকে দোষী করলে আর কিছুই করার থাকে না। একই সময় ফাঁস হতে শুরু করে ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্যদের গোপন কাহিনী। অবস্থা বেগতিক দেখে ইউনূস ও তার বাহিনী নতুন মিশনে নামে, সেটি হলো রাষ্ট্রপতি হওয়ার মিশন। এর মধ্যে ঢাকায় একটি বিদেশি দূতাবাসে 2 মেয়াদে কাজ করেছেন এমন একজন লবিস্ট সরাসরি ইউনূসের পক্ষে সরকারের কাছে তদবির করেন। বিদেশি মিশনের এই সাবেক কর্মকর্তা দক্ষিণ এশিয়ার আরও একটি দেশে কাজ করেছিলেন। সেই দেশটি থেকেও বাংলাদেশ সরকারের কাছে তদবির আসে ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর জন্য। 26 মে বিষয়টি নিয়ে বিএনপি সরকারের শীর্ষ একটি মহলের সাথে একটি বিদেশি দেশের রাষ্ট্রদূত এবং মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। সেই বৈঠকের পর বেশ বড় রকমের চাপে পড়ে যায় সরকার। একটি সূত্র বলছে, ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর অর্থ হলো এবার বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করা। এটা সরকারের হাইকমান্ডের কাছে পরিষ্কার। কিন্তু নানামুখী চাপ কিভাবে সামলাবে সেটা নিয়ে সরকারের ভাবনার মধ্যেই ইউনূস পাড়ি জমান ইউরোপে। কোরবানির ঈদের আগের দিন কাক ভোরে টার্কিশ এয়ারের বিমানে দেশ ছেড়ে গিয়েছেন বিগত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সচরাচর নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী ইউনূসের প্রতিটি বিদেশ সফর তার সংস্থা গ্রামীণ কর্তৃপক্ষ কিংবা ইউনূস সেন্টার থেকে বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে জানিয়ে থাকেন। কিন্তু তার এবারের সফরটি নিয়ে তার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেননি। বিষয়টি অবাক করেছে অনেকেই। মোহাম্মদ ইউনূস ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ইতালি সহ কয়েকটি দেশে নিজের প্রতিষ্ঠানগুলোর প্রচারে বক্তব্য দিয়ে বেড়ান। ফ্রান্সে আছে ইউনূসের একটি প্রতিষ্ঠান যার নাম ইউনূস ফ্রান্স। 24 জুলাই আন্দোলনের সময় এই অফিসে বসে বিশ্বের বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠাতেন মোহাম্মদ ইউনূস। এবারও রাষ্ট্রপতি হওয়ার তদবিরে ইউরোপের শক্তিশালী দেশগুলো যাতে তাকে সমর্থন দেয় সেজন্য তার পক্ষে তদবির করতে মাঠে নামায় ইউনূস ফ্রান্সের কর্মকর্তা। দেশে ও দেশের বাইরে থেকে ইউনূসের পক্ষে সরকারের উপর চাপের বিষয়টি এরই মধ্যে জানাজানি হয়ে যায় দেশে ও দেশের বাইরে থাকা ইউনূস বিরোধীদের মধ্যে। বিষয়টি বঙ্গভবন সূত্রে একটি পত্রিকাও জেনেছিল, কিন্তু সংবাদ তৈরি করেও শেষ পর্যন্ত সেটি আলোর মুখ দেখেনি। বঙ্গভবন সূত্রে জানা গেছে বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের সাথে বঙ্গভবনেও আলোচনা হয়েছে। যারা ইউনূসের আমলে বাংলাদেশে ইউনূস বিরোধী ছিল সেই পক্ষটি বেশ সক্রিয় হয়ে ওঠে। এই কয়েকমুখী লড়াইয়ে আপাতত বিপক্ষে পড়েছে সরকার। সরকারের শীর্ষ মহল ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে বিএনপির জন্য খাল কেটে কুমির আনতে চায় না, কিন্তু চাপ সামাল দেওয়ার মতো পুরো নিয়ন্ত্রণও সরকারের হাতে নেই। সূত্রগুলো বলছে, ইউনূসের বিরোধী পক্ষের চাপে আপাতত সরকার বিষয়টি নিয়ে পর্দার আড়ালে মধ্যস্থতা করার সিদ্ধান্ত নিয়েছে। সে খবর শুনে অবশ্য ইউনূসের পক্ষের গ্রুপটি অন্য আরেকটি আলোচনা সামনে আনছেন। সেটি হলো জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 31 ডিসেম্বর। এর মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রনেতা ও কূটনীতিকদের নাম ঘুরছে। সেই আলোচনায় মোহাম্মদ ইউনূসের নামও অনানুষ্ঠানিকভাবে উঠে আসছে বলে তারা খবর প্রচার করছে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটা টুইট প্রকাশ করেছেন, যেটা দেখে মনে হচ্ছে তার বাংলাদেশ সফর সমাপ্ত হয়েছে। এই সফর নিয়ে বাংলাদেশের মানুষের যে কথাগুলো জানা দরকার সেগুলো নিয়ে এই লেকচারটা দিচ্ছি। হাকান ফিদান হয়তো সম্ভবত ঢাকা ত্যাগ করেছেন আমার কাছে মনে হচ্ছে, কিন্তু এই নিয়ে আমরা কোনো ছবি দেখলাম না। উনি যখন ঢুকলেন ঢাকায় তখন পুরো ফরেন মিনিস্ট্রি তাকে রিসিভ করতে গেছে। এটা নিয়ে আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছি, তারপরে আরও অনেকে অনেক কথা বলেছে। আমার সেই ফেসবুক পোস্টে এসে জামাতের এবং জুলাই জঙ্গি এবং কিছু বিএনপির ছেলে মেয়ে এসে গালি দিয়েছে, নানান ধরনের টিটকারি মেরেছে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক নিয়ে। তা আমি সবার উদ্দেশ্যে একটা কথা আসলে এখানে বলতে চাই। দেখো, তোমরা যারা টিটকারি মারলে তারা তো কি জন্য টিটকারিটা মারলে? আন্তর্জাতিক কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব ইতিহাস এই নিয়ে আমি যা পড়াশোনা করেছি সেটা তো বাংলাদেশের আমি এখন পর্যন্ত কোনো মানুষ পাইনি যে আমাকে ম্যাচ করতে পারে। এবং তোমরা
যাকে বাধ্য হয়ে কিংবা আগ্রহ ভরে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, সেই খলিল রজার, সে তো আমার পড়াশোনার ধারে কাছে নাই। তো তোমরা এই তথ্যগুলো জেনে, আমি যে কথাটা বললাম এখন, এইটার প্রমাণ আমার কাছ থেকে চাও, আমি দিতে পারি। এই আমি যে লেকচারগুলো ইউটিউবে দেই, সেখানে আমি আমতা আমতা করি, আমার গলার জোর কম, এইটা দিয়ে আমাকে তোমরা বিচার করো না। হ্যাঁ, ফলে আমার ফেসবুক পোস্ট বলো, ইউটিউবের ভিডিও বলো, টিটকারি মারার ক্ষেত্রে আগে আমি এই পর্যন্ত যতটুকু যোগ্যতা অর্জন করেছি সেটার কথা একটু ভেবে নিও আর কি। যা হোক, এই ভিজিটে আমরা কি দেখলাম? আমরা দেখলাম জুলাই জঙ্গিরা খুব আহ্লাদের সাথে এই হাকান ফিদানের সাথে কথা বলেছে, ছবি তুলেছে। আমি অন্তত কমপক্ষে 2টা ছবি তাদেরকে পোস্ট করতে দেখলাম, একটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে আর একটা নাহিদ ইসলামকে। হাকান ফিদান ফরেন মিনিস্টারের সাথে বৈঠক করেছেন, ফরেন মিনিস্টারের সাথে সাংবাদিক সম্মেলন যেটাকে বলে প্রেস কনফারেন্স করেছেন। এই প্রেস কনফারেন্সটাও কিন্তু অনলাইনে অ্যাভেলেবল না। অদ্ভুত লাগলো যে প্রেস কনফারেন্স তো অনলাইনে অ্যাভেলেবল করার জন্য বর্তমানে করা হয়, অন্তত ইউটিউবে সেটা পাওয়া যাওয়ার কথা, আমি পেলাম না। ফলে খলিল সাহেব আর হাকান ফিদানের বডি ল্যাঙ্গুয়েজটা দেখার আমার যে আগ্রহটা ছিল সেটা পূরণ হলো না। হাকান ফিদান বাংলাদেশ সফরকালে নিতাই রায় চৌধুরী সংস্কৃতি মন্ত্রীর সাথে একটা MOU সই করেছেন সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের উপর। এই ধরনের MOU এগ্রিমেন্ট বাংলাদেশ প্রচুর সই করে, এগুলা করে একটা ভিজিট চললে, কোনো একটা বিদেশি অতিথি আসলে অনেক কিছু হয়েছে এগুলা দেখানোর জন্য। এটার আসলে কোনো গুরুত্ব নাই। ধরেন এই যে MOUটা সই করলো, এটা রেজাল্টটা কি জানেন? এটা রেজাল্ট হলো কিছুদিন পরে নিতাই রায় চৌধুরীর মন্ত্রণালয় থেকে 10 জন 20 জন 50 জন কর্মচারীর একটা লিস্ট তৈরি করবে, করে তুরস্কের দূতাবাসে একটা চিঠি পাঠাবে ফরেন মিনিস্ট্রি হয়ে, যে ওই MOUর আন্ডারে আমাদেরকে তুরস্কে নিয়ে যাও, আমরা এইসব জিনিস জানি না, কিভাবে এটা করতে হয় ওটা করতে হয়, আমরা তোমাদের এটা দেখে আসি। স্বাভাবিক এই ধরনের চিঠি পাঠালে যে দেশে পাঠানো হয় তারা যদি একটু ধনী হয় তারা এটা রক্ষা করে, আর এই লোকগুলা ভিজিট করে আসে। আর তুরস্ক ভিজিট তো অনেক বাংলাদেশিদের কাছে একটা মনে করেন যে অত্যন্ত কাঙ্ক্ষিত একটা জিনিস। এই ভিজিট করে আসার পরে আবার যদি তুরস্কের ওইখান থেকে একটা চিঠি দেয় যে এবার আমাদেরকে তোমাদের ওইখানে নিয়ে গিয়ে কিছু দেখাও, দেখবেন যে এইটা আর 2, 3, 4 বছর আর এটা করা হয় না। কারণ হলো এদের টাকা নাই, বাজেট নাই, আবার এই কাজগুলা যে করতে হলে যে অর্গানাইজেশনাল কষ্ট লাগে সেগুলা করতে চায় না। ফলে আমরা আসলে যেসব চুক্তি করি বিদেশিদের সাথে, বেশিরভাগই অকার্যকর। এগুলো করার জন্য করা। এই সাংস্কৃতিক চুক্তির বিষয়ে প্রাসঙ্গিক একটা জিনিস আপনাদেরকে বলি। আমরা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম নামে একটা চুক্তি আমরা সারা পৃথিবীর অনেক দেশের সাথে এর মধ্যে করেছি। চুক্তি, MOU, কোথাও এগ্রিমেন্ট, এরকম। এটা করার ফলে কি হয়েছে জানেন? আমাদের শিল্পীদের বিভিন্ন উন্নত দেশ এই প্রোগ্রামের আন্ডারে নিয়ে যায়। আগে এটা প্রচুর হয়েছে, সেই শিল্পীরা অনেক, আমি নাম জানি, চেহারা চিনি, এই বড় বড় এই শিল্পীগুলার, তার তবলা বাদক, তার গিটার বাদক, তার জুতা বাহক, এই নামে 3-4 জনকে ওইখানে ঢুকায় আদম হিসাবে। কারো থেকে 10 লাখ, আমেরিকা হলে 15 লাখ, হ্যাঁ, ইটালি হলে 12 লাখ, এইভাবে টাকা নেয়। এবং এই টাকাটা সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন থাকে ওইখানে এগুলো ঠিক করার জন্য, জয়েন্ট সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারিকে করে দেয়। এরা ভাগে যোগে কিন্তু এই টাকাগুলা খায় আর কি। এবং এইভাবে প্রচুর কিন্তু আদম পাচার হয়েছে এই সাংস্কৃতিক প্রোগ্রাম বিনিময়ের আন্ডারে। আমরা যা কিছু করি সেখানে আমাদের এই ধরনের আপনার লজ্জাজনক নিকৃষ্ট কাজ করে আমরা বিদেশে আমাদের সম্মান খুঁয়েছি। এবং এই ধরনের চুক্তি আমরা যাই করি না কেন সবচেয়ে বেশি লাভবান হয় সরকারি কর্মচারীরা। আর প্রত্যেকটার সময় একটা না একটা দুর্নীতির একটা ব্যবস্থা ওইখানে আমাদের এত ক্রিয়েটিভ লোকজন সেটা করে ফেলে।
যাই হোক, প্রসঙ্গক্রমে বললাম কারণ এগুলো তো মানুষ জানে না, বাংলাদেশের মানুষ কি এত কথা জানে? আমি সরকারি চাকরি করেছি বলে জানি আর কি, আর চোখ কান তো আমার সবসময় একটু বেশি খোলা। হাকান ফিদানের ভিজিটের সময় আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো উনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। এটার একটা কাগজ প্রকাশ করেছে, আমাদের ফরেন মিনিস্ট্রিতেও আছে, দেখলাম যে আবার পত্রিকায়ও এসে, আমার ধারণা বিএনপির পিএমওতেও আছে, মানে তারা এটা ফেসবুকে দিয়ে দিয়েছেন, সেখানে কি আলোচনা হয়েছে। সেখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে হতে পারে, জঙ্গিদের, বিএনপির এদের সুরক্ষার ক্ষেত্রে যে তারা তুরস্কের সাথে, তারেক রহমান বলেছেন যে তুরস্কের সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক সূচনা হয়ে গেল এবং এখন থেকে 2+2 একটা বৈঠক হবে বা একটা অ্যারেঞ্জমেন্ট করবে। 2+2 মানে কি? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী বছরে একবার তারা বৈঠক করবে বা 2বার। এই অ্যারেঞ্জমেন্টটাকে 2+2 বলেছে তারা। এটা আমরা ভারত আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখি, প্রতি বছরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী আর প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর সাথে বসেন অল্টারনেটলি, 1 বছর ভারতে, 1 বছর যুক্তরাষ্ট্রে। শুনতে খুব আহামরি অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু বাস্তবে স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ বলা হচ্ছে, এখানে কাজটা কি হবে জানেন? এখানে কাজটা হবে, তুরস্ক চাইবে বাংলাদেশে গোলা বারুদ, সামরিক সরঞ্জাম বিক্রি করার। আমরা কিন্তু কিছুদিন আগে ওই ইউনুসের যে একটা বাটপার ছেলে আছে আশিক, যাকে আপনার বিদেশি বিনিয়োগ আনয়নের জন্য নিয়োগ দিয়েছিল, 1 পয়সাও বিনিয়োগ না এনে এই ছেলে কিন্তু 1000 কোটি টাকা খরচ করে ফেলেছে পাবলিসিটির জন্য, এবং তাকে কিন্তু আবার তারেক রহমানও রেখে দিয়েছে। এবং এই ছেলেটাকে আমি দেখেছি, ছবি বের হয়েছিল, সে তুরস্কে গিয়ে বিভিন্ন বন্দুকের গায়ে হাত বুলিয়ে দেখছিল এগুলো বাংলাদেশ কিনবে। এগুলো আমাদের তরফ থেকে কতটা দেখেন চিন্তাহীন কাজ। বর্তমানে ধরেন 2025 সালে আমি যেটা দেখলাম, বাংলাদেশ তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হলো $900 মিলিয়ন মতো। এর মধ্যে 600 বিলিয়ন মতো বাংলাদেশ তুরস্কে রপ্তানি করে, মেইনলি কিন্তু গার্মেন্টস প্রোডাক্টস। আর তুরস্ক বাংলাদেশে $300 মিলিয়ন মেইনলি কলকবজা বিক্রি করে। এখন যদি এটা করা হয়, অর্থাৎ তুরস্কের সাথে আমাদের যে ট্রেডের যে ব্যালেন্সটা আমাদের ফেভারে, নিশ্চয়ই এটা কমে যাবে। আমরা এর আগে যেটা দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই গোলামির চুক্তির মাধ্যমে কি করেছিল, যে ব্যালেন্স করার জন্য ট্রেড, 2 পক্ষের সমান ট্রেড হবে। এটা কিন্তু আবার ট্রাম্প সাহেব কিন্তু ইউনুসকে একেবারে শক্ত করে চিঠি দিয়ে বলে দিয়েছিল, যে চিঠি ট্রাম্প সাহেবের পক্ষ থেকে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাবলিক করা হয়েছিল। আর তারেক রহমান সাহেবকে যেই অত্যন্ত আমি বলবো যে অপমানজনক চিঠি দিয়েছিল ট্রাম্প সাহেব অভিনন্দনের নামে, সেখানেও কিন্তু এটা ঠিক এই কথাটা আমার মনে নাই ট্রেড ব্যালেন্স করার কথাটা বলেছে কিনা, কিন্তু ওই যে সামরিক সরঞ্জাম এগুলা কেনা সব বিষয়ে ট্রেড বাড়ানো বাংলাদেশে, সেটা তারা স্মরণ করিয়ে দিয়েছিল। অর্থাৎ বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে $8 বিলিয়ন সামগ্রী বিক্রি করে, কাপড় চোপড়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বাংলাদেশকে $8 বিলিয়ন সামগ্রী কিনতে হবে, এটা ছিল ট্রাম্পের কথা। এইটাও অবশ্য আমি এখানে বিস্তারিত বলবো না, তবে শুধু গজব হিসাবে দেখি, এই ধরনের একটা যুক্তি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা ভারত আর বাংলাদেশের ট্রেডের ক্ষেত্রে দাবি করে। আর গজবটা ফেলে দিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। যা যা করেছে আসলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা, যা যা আওয়ামী লীগের উপর, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর বদনাম দিয়েছিল, সব গজবটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আপনার নাজিল করেছে। একটা হলো যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয়া হয়, এটা ছিল ওদের অভিযোগ। ঠিক ইউনুস কিন্তু দেশটা ঠিকই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিল। ঠিক একই রকম যে $2 বিলিয়ন আমরা $8 বিলিয়ন সামগ্রী বিক্রি করতাম, ওরা 2 বিলিয়ন, মার্কিনিরা বাংলাদেশে $2 বিলিয়ন সামগ্রী বিক্রি করত। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আবদার হলো যে $8 বিলিয়ন সামগ্রী আমাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। চিন্তা করেন, ইউরোপেও আমাদের বাণিজ্য ভারসাম্য আমাদের ফেভারে। এখন যদি ইউরোপ এভাবে দাবি করতে থাকে, মনে হচ্ছে তার্কির দাবি না করলেও, মুখে না বললেও তার্কিরও অনুরূপ দাবি, যেটা তারেক রহমান স্ট্র্যাটেজিক সম্পর্ক বলতেছে, অর্থাৎ টার্কি থেকে সামরিক সরঞ্জামাদি যদি বাংলাদেশ কেনে। এইভাবে যদি যেসব দেশের সাথে আমাদের ট্রেডগুলো আমাদের ফেভারে ছিল, তাদের সাথে যদি আমরা ব্যালেন্স করি,
তাহলে আমরা যদি বর্তমানে আমাদের ধরেন, এখন আমি হিসাবটা এক্সাক্ট না জানলেও আমরা ধরেন রপ্তানি করি $50 বিলিয়ন, আমরা তো এর মধ্যে অলরেডি 80-100 বিলিয়ন ডলার প্রতি বছর আমরা কিন্তু আমদানি করি। আর এই যুক্তরাষ্ট্রের সাথে, এখন টার্কির সাথে হচ্ছে, 2 দিন পরে ইউরোপের সাথে, এইভাবে যদি ট্রেডগুলো আমরা ব্যালেন্স করতে ওদের থেকে সামগ্রী কেনা শুরু করি, তাহলে আমাদের তো যদি এখন $100 আমদানি থাকে, এইটা হয়ে যাবে $130 বিলিয়ন আমদানি। এই বাকি $30 বিলিয়ন কে দিবে? ফরেন কারেন্সিটা আসবে কোথা থেকে? তারেক রহমানের সরকার কি এগুলো বোঝে? তাদের আসলে অর্থমন্ত্রী বা তাদের কথাবার্তা থেকে আমরা কিন্তু এগুলো বুঝতে পারি না। কিছুক্ষণ আগে আমি একটু অহংকার করেছি যে খলিলের থেকে আমি তো লেখাপড়া বেশি করেছি, যেটা সত্য। আপনারা জেনুইন যে কোনো পরীক্ষা নিতে পারেন। এই যে পড়াশোনা চিন্তা ভাবনাবিহীন তারেক রহমান একটা সরকার চালাচ্ছেন, এইভাবে চালিয়ে উনি কত দূর নিতে পারবেন? আমি এর আগে একটা লেকচারে বলেছিলাম যে আসলে তারেক রহমান এতটাই দিশাহারা হয়ে গেছেন, উনি বাংলাদেশের মানুষের কাছে সুরক্ষা চাইতে গিয়ে লজ্জা পেয়ে উনি এই দেশগুলো একে একে ধর্ণা দিচ্ছেন। কখনো আমেরিকার কাছে, কখনো তুরস্কের কাছে, কখনো চীনের কাছে, কখনো পাকিস্তানের কাছে, হ্যাঁ, কখনো ভারতের কাছে। উনি ওনার এবং ওনার নিজের দলের সুরক্ষার জন্য এদের কাছে ধর্ণা দিচ্ছেন, এবং উনি আসলে ইউনূসের কাছেও সুরক্ষার জন্য ধর্ণা দিচ্ছেন, এবং খলিলের কাছেও। খলিলকে কিন্তু আপনারা দেখেছেন একসময় রিজভী, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, আমার বলার কিছু নাই। রিজভী সাহেব, সালাউদ্দিন সাহেব তো বলেছিল যে খলিল এসে দেশ বিক্রি করতে, করিডোর বিক্রি করতে, তাকে আপনি এখনই, হ্যাঁ, খলিল তো বিদেশি নাগরিক, তখনও ছিল, এখনও আছে, এখনই আপনি তাকে আপনার কি বলে, হ্যাঁ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এর পদ থেকে তাকে আপনি বরখাস্ত করে দিন। এটা কিন্তু বিএনপি বলেছিল। পরে সেই বিএনপি কিন্তু খলিলকে আবার পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। বোঝা যায় না এখানে আসলে বিএনপি সরকার কতটা অগোছালো, কতটা আপনার এরা কতটা মানে ট্রানজ্যাকশনাল হয়ে যাচ্ছে। সরকারে বসছে সুরক্ষার কথা চিন্তা করে, এখন সরকার চালাচ্ছে সুরক্ষার কথা চিন্তা করে। তাদের 3 মাস 4 মাস চলে গেল, আমরা কিন্তু একটা জিনিস দেখি নাই তারেক রহমানের সরকারের, যেটা সত্যিকার অর্থে এই সরকারটাকে সুরক্ষা দিতে পারে। সেটা হলো বাংলাদেশের অর্থনীতির ভিত্তি মজবুত করার জন্য তারা কি করছেন, বাংলাদেশের রাজনীতি সঠিক করার জন্য কি করছেন না, সেই দিকে কিন্তু তারেক রহমানের সরকারের। আর সবচেয়ে বড় কথা হলো মানে গভীর চিন্তা করার লোকজন তো আমরা মুক্তিযুদ্ধের ধারার মধ্যেই পাই না, যেখানে সত্যিকারে পড়াশোনা করে মানুষ হওয়ার সুযোগ আছে আমাদের সর্বজনীন আদর্শের কারণে। বিএনপির বা মুক্তিযুদ্ধ বিরোধী যে ব্লকটা বাংলাদেশে, ওদের তো সেই সুযোগটাই নেই। কারণ কোনো মানুষ, শিক্ষিত মানুষ, এটা আপনারা যেভাবে নিন আপনাদের হজম করতে কষ্ট হবে। প্রকৃত আলোকিত শিক্ষিত মানুষ কখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে ধারাটা আছে, যেটা মূলত আপনি যে চেহারাটা আপনি 24-এর জঙ্গি কোয়ালিশনের মধ্যে পাবেন। 24-এর জঙ্গি কোয়ালিশনে কারা ছিল? হেফাজত ছিল, জামাত ছিল, বিএনপি ছিল, তাই তো? এখানে কিন্তু প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ারই সুযোগ নাই। প্রকৃত শিক্ষিত মানুষ হতে হলে আপনাকে প্রথমে একটা উদার ধারণা, বিশ্বাস পোষণ করতে হবে, যার কিন্তু স্পেস কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী অংশে নাই। অনুরূপ খলিল যদি কোনো শিক্ষিত মানুষ হয়, মনে করেন তো একটা শিক্ষিত মানুষের প্রথমে কি হয়? আত্মমর্যাদা গ্রো করে না? সত্যিকার আলোকিত শিক্ষিত মানুষের সবচেয়ে বড় যে জিনিসটা গ্রো করে সেটা হলো আপনার আত্মমর্যাদা। কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষ কি খলিল যেভাবে আপনার ঢুকেছিল সরকারের মধ্যে, খলিলকে ঢুকিয়েছিল কিন্তু পিনাকি, আবার খলিল যেহেতু পাকা লোক, পিনাকিকে আবার আউট করে দিছে তার অ্যান্টেনা থেকে ইউনূসের ওইখানে। তারপরে আবার সে ফরেন মিনিস্টার হয়ে গেল। সবাই জানে, বাংলাদেশের সব মানুষ জানে যে আমরা সবাই অসহায় এখন খলিলের কাছে, কারণ খলিল 24-এর জঙ্গি কোয়ালিশনের অংশ হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং প্রতিনিধি হিসাবে, এমনকি তারেক রহমানের সরকারেও কিন্তু সে জায়গা করে নিয়েছে। এটা কোনোদিন কোনো আলোকিত শিক্ষিত মানুষের পক্ষে সম্ভব নয়। এটা অনেক আপনার তথ্য সমৃদ্ধ মানুষের
হতে হয়, পক্ষে সম্ভব হতে পারে। খলিলরা কি নিয়ে লেখাপড়া করে? খলিলরা দেখবেন ওরা যদি একটু সময় পায় ওরা নিউজ পেপার পড়ে, ইকোনমিস্ট পড়ে, টাইম পড়ে, এই ধরনের আন্তর্জাতিক ম্যাগাজিনগুলো পড়ে। এই হলো ওদের পড়াশোনা। আর যদি ওরা কখনো পিএইচডি করে থাকে, কখনো ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খলিল অর্থনীতি পড়েছে, তখন সে অর্থনীতি অনেক পড়েছে, ক্লাসে ফার্স্ট হয়েছে, এগুলো ঠিক আছে। কিন্তু পরবর্তী জীবনে দেখবেন খলিলদের আর কোনো মানসিক বিকাশ নাই। মানসিক বলতে মানবিক বিকাশটা নাই। ওদের আছে আসলে আপনার চাতুর্যের পথে বড় হওয়া। এই জন্য দেখবেন যে খলিল একটা বড় চাটুকারও বটে। আমি খলিলের আসলে এখানে খলিলকে গীবত করার জন্য কথাগুলো বলছি না, কিন্তু আমি বলছি আমাদের সমাজের মানুষ কাদেরকে আমরা শিক্ষিত মনে করি। একটা মানুষকেও দেখা যায় না সত্যিকারের বইপত্র পড়ে আপনার তৃতীয় চোখটা খুলতে। এটা কিন্তু আমরা খুব কম মানুষের মধ্যে দেখি। নাই তা না, যারা আছে সমাজে তাদের মধ্যে, অর্থাৎ পাবলিক ডোমেইনে যারা আসে, পাবলিক ফিগার হিসাবে যারা বক্তৃতা দেয়, যারা তরুণদের প্রভাবিত করে, তাদের মধ্যে তো আমি কোনো মানুষ দেখি না যে সত্যিকারের শিক্ষিত আলোকিত মানুষ। আর জেনজি হিসাবে আমরা যা গড়ে তুলেছি, যেই একটা জেনারেশন আমরা গড়ে তুলেছি, এটা তো কয়েক শতাব্দীর জন্য একটা দেশকে ধ্বংস করে রাখার জন্য যথেষ্ট। সেই ধরনের একটা বাস্তবতায় দাঁড়িয়ে তারেক রহমান সরকার চালাচ্ছে। এবং তুরস্কের সাথে যে এঙ্গেজমেন্ট আমরা তারেকের এবং জঙ্গিদের পক্ষ থেকে আগ্রহ করে দেখছি, তুরস্ক এখানে খুবই আনন্দ পাচ্ছে। কারণ হলো তুরস্ককে কিন্তু সেই জামাতের যুদ্ধাপরাধীদের বিচারের সময় থেকে তারা কিন্তু তুরস্কের সাথে খুব দৃঢ় একটা এঙ্গেজমেন্টে আছে, এবং তুরস্ককে তারা সেই দিক থেকে প্রভাবিত করছে। এবং তুরস্ক মনে হচ্ছে কমিটেড এই জুলাই জঙ্গিদের সুরক্ষা দেওয়ার জন্য। এরা যখন পালাবে শেষ পর্যন্ত এটাই হবে যে এরা তুরস্কের পাসপোর্ট নিয়ে বা বাংলাদেশে যেভাবে হোক এটা তুরস্কে চলে যাবে। আমরা কিন্তু মাহমুদুর রহমানকেও তুরস্কে পালিয়ে যেতে দেখেছিলাম। ফলে তুরস্কের সাথে আমাদের সম্পর্কের বিষয়টা ভবিষ্যতে ভাবতে হবে। তবে অবশ্যই তুরস্ককে এঙ্গেজমেন্টে রাখা সম্ভব। আমি মনে করি তুরস্কের সাথে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরও ভালো কূটনীতি করা সম্ভব। কিন্তু এই বিএনপির মতো না বা জঙ্গিদের মতো না যে তাদের কাছ থেকে সামগ্রী কিনে, যুদ্ধের সামগ্রী কিনে, সেনাবাহিনীর জন্য সামগ্রী কিনে। এখানে আরেকটা চ্যালেঞ্জ তারেক রহমানের জন্য কিন্তু তৈরি হচ্ছে, সেটা হলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কিনে, যদি তুরস্ক থেকে কেনে, তাহলে এখন মূলত যেখান থেকে কিন্তু চীনের থেকে কেনাটা ভাটা পড়ে যাবে না? চীন সেটা দেখবে না। চীন যদি দেখে যে তার কেনাকাটা কমিয়ে দিচ্ছে বাংলাদেশ, আর চীন থেকে তো কিনে কিন্তু চীনের প্রতি প্রেম থেকে না, চীনে কেনে কারণ চীনের জিনিসগুলো সস্তা। চীন কি তারেক রহমানের সরকারকে অর্থনৈতিক সহযোগিতা করবে? আর চীনের অর্থনৈতিক সহযোগিতা চাইলে তো তারেক রহমানকে এই দিকটা কম্প্রোমাইজ করতে হবে। এইসব যদি আপনি চিন্তা করেন, দেখবেন তারেক রহমানের সরকার আসলে অত্যন্ত নাজুক একটা পরিস্থিতিতে আছে। এবং সেই নাজুক পরিস্থিতি থেকে তোলার জন্য যেই ধরনের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় দরকার, সেটা তো বাংলাদেশে নাই। এখন যারা আছে এদের দ্বারা শুধু ট্রানজ্যাকশনাল জিনিসটা করা সম্ভব, যে এই মুহূর্তে তুমি আমাকে বাঁচাও, আমি তোমাকে এটা দিচ্ছি, এই মুহূর্তে তুমি আমাকে বাঁচাও, আমি তোমাকে এটা দিচ্ছি। এই করে তারেক রহমানের সরকার কতদিন বেঁচে থাকে, কত দূর যেতে পারে, সেটা দেখতে আমাদের বেশি সময় অপেক্ষা করতে হবে না। সামান্য দর্শক, পররাষ্ট্রমন্ত্রী উনি ডক্টরেট কিনা জানি না, জনাব খলিলুর রহমান, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের যে চলমান বৎসর যাচ্ছে, অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেখানে একটি বছরের জন্য এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এই জাতিসংঘের যে সাধারণ পরিষদের সভাপতি রূপে তিনি এই অধিবেশন পরিচালনা করবেন, এবং তাকে সভাপতি মেনে সারা দুনিয়ার যারা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কিংবা সরকারের যারা রিপ্রেজেন্টেশন করবেন, তারা এই সাধারণ পরিষদের যে বার্ষিক অধিবেশন সেখানে বক্তব্য দেবেন। এই দৃশ্য নিঃসন্দেহে আনন্দদায়ক। একজন বাঙালি এবং বাংলাদেশের একজন পতাকাধারী, বাংলাদেশ সরকারের রিপ্রেজেন্ট করে এরকম বিশ্ব মঞ্চে বসে আছেন। এর আগে হুমায়ুন রশিদ চৌধুরী এই পদে বসেছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয়বার খলিলুর রহমান এই পদে গেলেন 20 বছর পর, বা 20 বছর নাকি 30 বছর, এনিওয়ে
তো এটা অত্যন্ত গর্বের বিষয়, সম্মানের বিষয়। এই জন্য বর্তমান সরকারকে, জনাব খলিলুর রহমানকে, তার সঙ্গে যে টিম রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের টিম, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একজন নাগরিক হিসেবে আমি সম্মানিত বোধ করছি। যখন কোনো একটা জিনিস চাইতে হয়, চাওয়ার মতো করে চাইতে হয়, যখন একটা জিনিস অর্জন করতে হয় তার জন্য শ্রম করতে হয়। তো এই পদে লড়াই করার জন্য সরকারের সমর্থন দরকার ছিল, প্রধানমন্ত্রী উইল ফোর্স অ্যান্ড ডিজায়ার দরকার ছিল এবং একই সঙ্গে বহু মানুষের যাকে বলা হয় এখানে অংশগ্রহণ ছিল। সবাই পরিশ্রম করেছেন, যার জন্য এই ফলাফলটা এসছে। তো এই গেল ভালো দিক। আর এই যে প্রাপ্তি, এই যে অ্যাচিভমেন্ট, এটা নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে কগনিজেন্সে নিতে হবে এবং এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করতে হবে। প্রথম যে সমালোচনা হচ্ছে সেটি হলো খলিলুর রহমানকে পার্সোনালি টার্গেট করে। যারা দেখতে পাচ্ছে না, এই ভদ্রলোকটিকে পছন্দ করছে না, তাদের বক্তব্য হলো যে এই মানুষটি জাতিসংঘের মহাসচিবের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদটি, 2-3টা পদ, এটা নিরাপত্তা পরিষদের সভাপতি আর এই সাধারণ যে জাতিসংঘের সাধারণ পরিষদ, এটার সভাপতি। আগে অলংকারিক পদ ছিল, এখন এদের অনেকগুলো এক্সিকিউটিভ ডিউটি চলে আসছে। তো এই পদে খলিলুর রহমান যেহেতু যোগদান করছেন, ফলে এই একটা বছর তিনি আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। তার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পদটি রাখা ঠিক না, তাকে এখান থেকে ছুটিতে যেতে হবে, পদত্যাগ করতে হবে। তাহলে কে হবেন পররাষ্ট্রমন্ত্রী? এগুলো একটা প্রশ্ন। খলিলুর রহমান সাহেব বলেছেন যে ইতিপূর্বে নজির আছে যে হুমায়ুন রশিদ চৌধুরী যখন এই পদে দায়িত্ব পালন করেছিলেন, তিনি তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন এবং তখন পররাষ্ট্রমন্ত্রী প্রাইভেট সেক্রেটারি পিএস হিসেবে ছিলেন এই খলিলুর রহমান। তো কাজেই এটি নিয়ে খুব দ্রুত মানে সিদ্ধান্ত নিতে হবে, তাড়াতাড়ি করতে হবে, এই পদ থেকে পদত্যাগ করতে হবে, ছুটিতে যেতে হবে, নট লাইক দ্যাট। কিন্তু আসল ঘটনা হলো যে হুমায়ুন রশিদ যখন দায়িত্ব পালন করেছেন তখন এই পদটি ছিল অলংকারিক। শুধু 2বার গেলেই, বছরে 2বার গেলেই এটা হতো, ওই অধিবেশনের সময়টিতে আর অন্য অধিবেশনের আগে যে প্ল্যানারি সেশনগুলো রয়েছে ঠিক এগুলো অ্যারেঞ্জ করার জন্য ছিল। কিন্তু এখন এই কাজটিকে এতটা দাপ্তরিক করা হয়েছে, সার্বক্ষণিক করা হয়েছে যে পুরো সময়টিকে তাকে বেশিরভাগ সময়ই নিউ ইয়র্কে থাকতে হবে এবং তাকে ওই কাজে ব্যস্ত থাকতে হবে। কাজেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ পদ তিনি আগের মতো খালি রাখতে পারবেন না। এই জিনিসটি সামনে চলে আসছে। দ্বিতীয়ত, যদি পররাষ্ট্রমন্ত্রী হন, কে হবেন এটি নিয়ে অনেকে কথাবার্তা বলছেন। তৃতীয়ত, যেটি নিয়ে বদনাম হচ্ছে সেটি হলো কে এই খলিলুর রহমান। তিনি তো পুরো যাকে বলা হয় ইউনুস জামানাতে সকলের চক্ষুশূল ছিলেন। মোস্ট আনএক্সপেক্টেড ম্যান, আনডিজায়ার্ড ম্যান ছিলেন তিনি বাংলাদেশে। সেনাবাহিনী তাকে ঘৃণা করত, তাকে নিরাপত্তা উপদেষ্টা রূপে কেউ মানতে চায়নি, তার সঙ্গে কোনো বৈঠক করতে চায়নি এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা রূপে তার কাছে যেভাবে 3 বাহিনী, মানে যাকে অনেকটা অজিত দোভালের ডুপ্লিকেট করা হয়েছিল, সেইভাবে কেউ আসলে তাকে মেনে নেয়নি। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ তো তাকে যাকে বলা হয় সালমান রুশদির মতোই মনে করে, আর বিএনপির যারা লোকজন, সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্য যারা আছেন সবাই কিন্তু ওনার পদত্যাগ দাবি করেছেন, বিদেশি নাগরিক বলেছেন, আমেরিকার এজেন্ট বলেছেন, দেশের শত্রু বলেছেন, বাংলাদেশে একটা যুদ্ধের মধ্যে সে নিয়ে যাচ্ছে, রোহিঙ্গা সমস্যাটা সে সমাধান না করে উল্টে ফেলে এই রোহিঙ্গা সমস্যাটিকে যুদ্ধে রূপান্তরিত করে যাচ্ছেন, বাংলাদেশকে আমেরিকার দাস বানিয়ে যাচ্ছেন। এই সকল কথাবার্তা প্রকাশ্যে সালাউদ্দিন সাহেব লক্ষ লক্ষ মানুষের মধ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মঞ্চে দাঁড়িয়ে। ইতিহাসের দুর্ভাগ্য, এটা অনেকটা নিজের বমি নিজে খাওয়ার মতো। আমার আসলে অন্য কথাটা বলতে ইচ্ছা করছিল, নিজের গু নিজে খাওয়ার মতো, সেটা না বলে আমি বললাম যে নিজের বমি নিজে খাওয়ার মতো। তো বিএনপি তাকে এত গালাগালি করেছে, সেই বিএনপি এখন তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। আর এই বিএনপি তার সর্বশক্তি নিয়োগ করে তাকে জাতিসংঘের যে সাধারণ পরিষদ সেটার সভাপতি পদে মনোনীত করার জন্য, নির্বাচিত হওয়ার জন্য সমস্ত ফান্ড উজাড় করে দিয়েছে। কারণটা কি? সরকার কেন এই কাজটি করলো? আমেরিকাকে খুশি করার জন্য? আবার সে এত সহজে এখানে নির্বাচিত হয়ে গেল, একেবারে বাংলাদেশের জন্য এখন যারা জানে না, যারা বোঝে না, তাদের জন্য এটা মনে হবে যে এটা তো অসম্ভব একটা
অর্জন, এটা বিএনপি তারেক রহমান সাহেবের অর্জন, তার কপাল, ফাটা কপাল। আবার যারা একটু বেশি বুঝেন তারা বলার চেষ্টা করেন, আরে আরে রে, এই এত বড় একটা কঠিন জিনিস কি এমনি এমনি পায়? এটা পেয়েছে এই কারণে পেয়েছে যে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে তাকে দিয়েছে, খলিলুর রহমানকে একটা সেফ এক্সিট দিয়েছে। সে এখন আমেরিকাতে থাকবে। তারপরে তার দায়িত্ব শেষ হওয়ার পর সে যে আমেরিকার সঙ্গে বাংলাদেশ একটা চুক্তি করিয়ে দিয়েছে, সেই চুক্তির বলে বোয়িং প্লেন কেনা থেকে শুরু করে সামরিক সরঞ্জাদি কেনা শুরু করে, মানে যে হিউজ কন্ট্রিবিউশন টু দ্য আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকান নেশন, এবং অভিযোগ করা হয়ে থাকে খলিলুর রহমান আমেরিকার নাগরিক, কাজেই আমেরিকা তাকে সম্মানিত করতে চাচ্ছে, পুরস্কার দিতে চাচ্ছে, এই জন্য তাকে এই পদে বসিয়ে তাকে একটা সেফ এক্সিট দিয়ে দিল, ভবিষ্যতে যেন তাকে আরও বড় কিছু দেওয়া যেতে পারে। একথা অনেকে আলোচনা করছে। অন্যদিকে আওয়ামী লীগ যারা লোকজন আছেন তারা বলার চেষ্টা করছে, আরে এগুলো সব তো আমরা করে গেছি, এগুলো সব আমরা করে গেছি, আমাদের সেই কাজটা ধারাবাহিকভাবে বিএনপির জমানাতে এসে তাদের দায়িত্ব পড়েছে, তারা এটা সে শুধু টানিয়ে নিয়েছে, এগিয়ে নিয়েছে। এবং যদি ইউনূস সাহেব গত বছর চাইতো, এটা গত বছর হতে পারত। তো এনিওয়ে, এটার আসলে নিয়মটা কি? নিয়মটা হলো যে আমাদের এই অঞ্চলটিকে বলা হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল। তো এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে রাষ্ট্রগুলো আছে, অলমোস্ট 50টির মতো রাষ্ট্র রয়েছে। এই রাষ্ট্রের সদস্যরা পর্যায়ক্রমে সেই প্রতি 5 বছর অন্তর অন্তর এই পদে লড়াই করার জন্য বা এই পদে মনোনীত হওয়ার জন্য তারা চেষ্টা করতে পারে, লড়াই করতে পারে। তো এটা একটা অলংকারিক পদ, এটা অনেক সময় অনেকে যেতে চায়, অনেকে যেতে চায় না। এর আগে যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব মাহমুদ সাহেব, যিনি পরে অর্থমন্ত্রী হয়েছিলেন, এই ভদ্রলোক আমার প্রতিবেশী ছিলেন ধানমন্ডিতে। আমরা প্রেস কাউন্সিলে, উনিও সদস্য ছিলেন, আমিও সদস্য ছিলাম 3 বছর। মানে ওনার সঙ্গে আমার একটা অসাধারণ ভালো সম্পর্ক ছিল, ব্যক্তিগত সম্পর্ক ছিল। তো সেই সুবাদে যেটা জানি যে উনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশের পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, তিনি তখন জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধি হিসেবে আছেন। তো তখনই আসলে 2016 সনে তার এই পদে মাহমুদ সাহেবের হওয়াটা প্রায় শতভাগ নিশ্চিত ছিল। তখন বাংলাদেশের পক্ষে সবাই, মানে ওখানে তো কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে ইলেকশনে তিনি এটা হতে পারতেন, কিন্তু আসলে উনি হতে চাননি। ওইটা লক করে রাখা হয়েছিল আগে থাকতে আওয়ামী লীগ জমানাতে। তো তিনি হতে চাননি, বিকজ তার ভালো লাগেনি, বলে আমি বুড়া মানুষ, বয়স্ক। তিনি যথেষ্ট, তিনি মানে এতটা বয়স্ক মানুষ মাহমুদ সাহেব, তিনি এই যে আমাদের যে অর্থমন্ত্রী ছিল সালেহ সাহেব, তারপরে এই যে আব্দুল মোমেন সাহেব, এদের সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, অনেক সিনিয়র মানুষ। তো বলে যে আমার আমেরিকা ভালো লাগে না, নিউ ইয়র্ক ভালো লাগে না, আমি আসলে এটা নাই, ফলে উনি এটা বাদ দিলেন। পরবর্তীতে 2019 সনে যখন মোমেন সাহেব মন্ত্রী হলেন, তখন এটাকে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 2026 সনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই জন্য তিনি সেটাকে লক করে দিলেন। লক করে দিয়ে তার জমানাতে তিনি যতদিন ক্ষমতা ছিলেন 24 পর্যন্ত, এই 26 সনের এই নির্বাচনে বাংলাদেশ অংশগ্রহণ করবে, এজন্য সমস্ত কাজগুলো তিনি করেছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যারা নিয়োজিত হয়েছেন তারাও কিন্তু এই কাজটি এগিয়ে নিয়েছেন এই 26 সনের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আর এই নির্বাচনে যেহেতু লক করা ছিল, কেবলমাত্র সাইপ্রাস, একটা ছোট দ্বীপ রাষ্ট্র, তারা প্রতিযোগিতা করেছে। আর তারেক রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে যখন তিনি এটা জানলেন বা তাকে বলা হলো যে এরকমভাবে সব কাজ করা হলো, তিনি বলে নিশ্চয় এটা একটা ভালো জিনিস হবে। আর খলিলুর রহমান সাহেব সৌভাগ্যবান মানুষ, লাকি মানুষ, তিনি পররাষ্ট্রমন্ত্রী রূপে এই সুযোগটা পেয়েছেন। তার ইংরেজি খুব ভালো, তিনি যথেষ্ট মেধাবী। তৃতীয়ত, তিনি আমেরিকান সোসাইটিতে বেড়ে উঠেছেন, জাতিসংঘ থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে বিষয়গুলো তিনি খুব ভালো জানেন। কাজে এই যে প্রতিযোগিতা, এই যে প্রচারণা, প্রোপাগান্ডা, এই সব কিছু খলিলুর রহমান সাহেবের নেতৃত্বে এবং তারেক রহমান সাহেবের প্রমোশনে এই কাজটি অত্যন্ত সুচারুভাবে হয়েছে। এটা নিয়ে মানে কারো একক কর্তৃত্ব, তারেক রহমান সাহেব এটা করেছে, খলিলুর রহমান এটা করেছে, আমেরিকা দিয়েছে, শেখ হাসিনা এই সব কাজ করে গেছেন, ডক্টর মোমেন করে গেছেন, আই ডো নট থিঙ্ক সো। আমি মনে করি এটা আমাদের একটা জাতীয় অর্জন এবং এই অর্জনটিকে আমরা কাজে লাগাবো এবং ওই অফিসেতে 1 বছর আমাদের পররাষ্ট্রমন্ত্রী বসে থাকবেন এবং সেটাকে কাজে লাগে জাতিসংঘের যে সকল
প্রাপ্তি আছে, যে সকল জায়গায় রয়েছে, যে সকল অনেক জায়গা আছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন আছে, জাতিসংঘের যে কোর্ট আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, মানে এগুলো সবই আসলে কোঅর্ডিনেট করে সাধারণ পরিষদ। এই পদের যেহেতু সর্বোচ্চ পদে আমরা বসেছি, কাজেই জাতিসংঘ থেকে যা কিছু প্রাপ্তি বাংলাদেশের জন্য সেটি এই জমানাতে সবচেয়ে বেশি আসবে, এটাই আশা করি। কাজে বরকত হোক, বাঙালির সম্মান বাড়ুক, এ রাষ্ট্রের মর্যাদা আরও বেড়ে যাক এবং সরকার সফল হোক, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।